গণেশবাবু রাত্রিরে 17 অক্টোবর বিছানায় শুয়ে পড়েছেন এবং তার দুই ছেলে হরিহর এবং আর ছোট ছেলে দুজনেই তারাও শুয়ে পড়েছে বাবার সাথে। পরের দিন সকালবেলা বড় ছেলে দেখে যে বাবা তখনও ঘুম থেকে ওঠেনি। তা বড় ছেলে কি করবে, তাড়াতাড়ি অফিসের জন্য আগে রেডি হয়ে নেয়। এই ঘটনাটা আপনাদেরকে এমন একটা শিক্ষা দেবে, সেটা আপনারা ভিডিওটা শেষে গেলেই বুঝতে পারবেন। আর আরেকটা বিষয় আমি এখানে বলে রাখি যে এই ভিডিওটা প্রত্যেকের দেখা উচিত, কারণ একটা ঘটনা কতটা ভয়ানক হতে পারে সেটা এই কেসটা না দেখলে বোঝা যায় না, মানে আপনার গায়ে কাটা দেবে, আমি কথা দিলাম। হরিহর বাবু তখনও ঘুম থেকে ওঠেননি। তার বড় ছেলে দেখে যে বাবা এখনো ঘুম থেকে ওঠেনি, তো অফিসে যাওয়ার জন্য আমি রেডি হইনি। তারপরে ছোট ছেলে নামে। ছোট ছেলে বলে বাবা এখনো ঘুম থেকে ওঠেনি। বড় ছেলে বলল না জানিস তো এখনো ঘুম থেকে ওঠেনি। তারপরে তারা দুজনে মিলে বাবাকে ডাকতে যায়। ঘরের দরজাটা খোলার পর তারা দেখে তাদের বাবা বিছানায় শুয়ে আছে। তাদের বাবার শরীরটা পুরো নীল হয়ে গেছে, কারণ তার পাশেই একটা কোবরা সাপ রয়েছে। তো অবশ্যই বাবাকে সাপে কেটেছে, বোঝাই যাচ্ছে। তখন দুই ছেলে তাড়াহুড়ো করে বাবাকে নিয়ে হাসপাতালে যায় এবং হাসপাতালে ডাক্তার বলে যে সত্যি তো তোমাদের বাবাকে সাপে কামড়েছে, এবং দুই ছেলে সাপের ছবিটাও তুলে নিয়ে যায়। ডাক্তার বলে এটা তো কোবরা সাপ কামড়েছে। তারপরে ওদের বাবাকে চিকিৎসা করা হয়। তখন অনেকটা আস্তে আস্তে রিকভার হতে শুরু করে। পরের দিন ডক্টর বলে যে তোমার বাবা কিন্তু অনেকটা ভালো হয়ে গেছে, কারণ সাপটা খুব ঠিকঠাকভাবে বিষ ঢালতে পারেনি আর তোমার বাবা তেমনভাবে ইনজুরি হয়নি, তো ভাগ্য ভালো যে তোমার বাবা বেঁচে গেছে এবং তোমার বাবাকে আমরা ফিরিয়ে দিতে পারছি। তারপরে 21 অক্টোবর ছুটি হয়ে যায় হাসপাতাল থেকে গণেশবাবুর, এবং এই গণেশবাবুর হাসপাতাল থেকে যখন ছুটি হয়ে যায় তিনি বাড়ি চলে আসেন। এই গণেশবাবু একজন লাইব্রেরিয়ান ছিলেন, তিনি গভর্নমেন্টের চাকরি করতেন, তো তার টাকা পয়সা ছিল, তার দুই ছেলে প্রাইভেটে জব করতেন, তো তাদের একটা সুন্দর পরিবার, দুই ছেলে রয়েছে আর বাবা রয়েছে। এবারে বাবা যখন 21 তারিখ হাসপাতাল থেকে বাড়িতে এলো, তো তখন অবধি স্লাইন এই সমস্ত যে চলছিল, আরও ওষুধ তো চলছিলই। এবারে বাড়িতে আনার পর 22 অক্টোবর একটা অন্যরকম ঘটনা ঘটে। 22 তারিখ যে ঘটনাটা ঘটে সেটা অন্যরকম, আর সবচেয়ে বলা ভালো যে একটা জীবনে কখন যে কি ঘটবে কারো জীবনে সেটা বলা যায় না, আর এই ঘটনাটাতেও আপনারা সেটা বুঝতে পারবেন। 22 অক্টোবর এই দিন বড় ছেলে আর ছোট ছেলে দুজনেই দেখে যে বাবা এখনো ঘুম থেকে ওঠেনি। যেহেতু বাবা অসুস্থ, তারা তাও একবার দরজা খুলে দেখে যে বাবা কি করছে। সেই সময় দেখে যে বাবার রুমে আরও একটা সাপ, সেটা হচ্ছে কালাচ। আর এই কালাচ যদি কাউকে কাটে তার পক্ষে বাঁচাটাই কিন্তু মানে মুশকিলের, কারণ বেশিরভাগ মানুষ এই সাপে কাটলে মারা যায়। যাই হোক, তখন বাবার দুই ছেলে প্রচণ্ড চিন্তায় পড়েছে। এই জাস্ট কদিন আগে মানে বাবাকে সাপে কাটলো, এই 21 তারিখে গতকালই বাবা হাসপাতাল থেকে বাড়িতে এলো, আবার বাবাকে সাপে কাটলো। সেই সময় ঘরে দেখা যায় যে কালাচ রয়েছে, এবং আরেকটা জিনিস দেখা যায় যে তাদের বাবার শরীর পুরো নীল হয়ে গেছে, এবং সাথে সাথে তারা কি করে, আগে সাপটাকে মেরে দেয় এবং তারপরে তারা তাদের বাবাকে নিয়ে হাসপাতালে যায়। তারা খুব ফার্স্ট্রেটেড ছিল, কারণ তারা খুব চিন্তিত, এবং তাদের বাবাকে এই নিয়ে দুবার হয়ে গেল সাপে কাটা। তারা খুব মানে চিন্তায় ছিল যে বাবার শরীরের কি অবস্থা। তো বাবাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ডক্টর দেখেই বলে দেয় যে তোমার বাবা মারা গেছে। গতবারে হয়তো তোমার বাবাকে আমরা বাঁচাতে পেরেছিলাম, কিন্তু এবারে আর নয়। আর আরেকটা বিষয়, এখানে এই গণেশবাবুর মারা যাওয়ার ক্ষেত্রে একটা ভয়ানক বিষয় রয়েছে, যেই পয়েন্টটা আপনারা নোট করুন, কারণ এর পরে আপনাদের কিছু বলতে চলেছি আমি। এই কথাটা একটু মনে রাখবেন। এই গণেশবাবুকে কিন্তু সাপটা গলায় কামড়েছিল, সেই কারণে ওনাকে বাঁচানো সম্ভব হয়নি। ডাক্তার বলে যে সাপে কাটা তাও একবার একটা পুলিশের কমপ্লেন ইনফর্ম করে রাখতে হবে। তো পুলিশকে তাই এই গণেশবাবুর দুই ছেলে জানায়, সবচেয়ে কথা বড় ছেলে জানায়, এবং তারপরেই গণেশবাবুর শেষকৃত্য করা হয়। এবং আরেকটা বিষয়, ময়নাতদন্তও করা হয়। ময়নাতদন্তেও এটাই আসে যে গণেশবাবুকে সাপে কামড়েছে, তাই গণেশবাবু মারা গেছে। তারপরে পুলিশের কাছে হঠাৎই একটা কল আসে। একজন হচ্ছে যে বিভিন্ন যে ইন্টারেস্ট হয় না, ইন্টারেস্টের একজন ইনভেস্টর পুলিশকে কল করে বলে একটা আশ্চর্য বিষয়, যে আপনারা একটা বিষয় লক্ষ্য করুন তো, এই ঘটনাটা ঠিক এরকম হচ্ছে কেন। সেই ইনভেস্টর পুলিশকে এমন কিছু বলে, তারপরে পুলিশ সে মাথাটাই পুরো ঘুরে গেছিল, এরকম একটা বিষয়। সেই ইনভেস্টর পুলিশকে কিছু একটা বলেছিল, কি বলেছিল ওটা আমি লাস্টে বলছি। তারপরে পুলিশ এই গণেশবাবুর দুই ছেলের ওপর নজরদারি করা শুরু করে, এবং
দুই ছেলের কল রেকর্ড যখন চেক করে ফোনের গোপনে খুব, তখন পুলিশ চমকে যায় যে এই দুই ছেলে এমন কিছুর সাথে যুক্ত যেটা শুনে পুলিশ অবাক হয়ে যায়। এমনকি আরেকটা বিষয় যে এই দুই ছেলের অ্যাকাউন্ট থেকে একটা টাকা লেনদেন হয়েছে, 2 লাখ টাকা, এবং এইটা টাকাটার মধ্যে একটা বিষয়, একটা রহস্য রয়েছে। এমনকি আরেকটা বিষয়, রহস্যজনক কয়েকজন ব্যক্তির সাথে এই গণেশবাবুর দুই ছেলে কথা বলছিলেন। পুলিশের কাছে এই মুহূর্তে ক্লিয়ার ছিল যে গণেশবাবুকে সাপে কাটা একবার ছেড়ে দুবার, এটা পুরোটাই প্ল্যান মাফিক ঘটানো, একটা সাজানো ঘটনা। গণেশবাবুকে শেষ করে ফেলা হয়েছে। গণেশবাবু মৃত্যুটা স্বাভাবিক নয়। এবারে পুলিশ এই বিষয়টা বুঝে গেছিল এবং কোন প্রমাণের ভিত্তিতে কিভাবে বুঝেছিল সেটাই আপনাদের এবার বলতে চলেছি যে এই ঘটনার আসল রহস্যটা ঠিক কী ছিল। গণেশবাবু মৃত্যুর কিন্তু ময়নাতদন্ত হয়েছিল, কিন্তু পুলিশ এই সময় ভাবে যে আমরা একটা বড় ভুল করে ফেলেছি, আমাদের এই ময়নাতদন্তের রিপোর্টটা আর একটু ভালোভাবে দেখা উচিত ছিল। তাহলে একটা বিষয় আমরা বুঝতে পারতাম যে সাপে কাটা, নর্মাল বা সাধারণভাবে যদি সাপ কাটে তাহলে সেটা সাপ যেভাবে বিষ ঢালে, আর সাপকে যদি জোর করে সাপকে দিয়ে যদি জোর করে কাটানো হয় তাহলে সাপের বিষ ঢালাটা অন্যরকম হয়। এই দুটো কিন্তু আলাদা, আর এখানে সামান্য একটা ডিফারেন্স থাকে, আর সেই ডিফারেন্সটাই পুলিশ লক্ষ্য করেনি। এটাই ছিল পুলিশের একটা ভুল। যদিও একটা বড় রহস্য শেয়ার করেছিল একজন ইন্টারেস্টের ইনভেস্টর, এবং এরপরেই সেই রহস্যটা সামনে আসে। পুলিশ সাথে সাথে চলে যায় গণেশবাবু দুই ছেলেকে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। দুই ছেলে বলে যে যা বলার আমরা তাকে বলে দিয়েছি, আমাদের বাবা মারা গেছে, এমনকি আমাদের বাবার কাজও হয়ে গেছে, সব হয়ে গেছে, ময়নাতদন্তের রিপোর্টও ঠিকঠাক বেরিয়েছে, তাহলে আপনারা আবার জিজ্ঞাসাবাদ করছেন কেন? পুলিশ সেই সময় বলে যে তোমরা বালাজি বলে একজনের সাথে যোগাযোগ করেছো। তখন দুই ছেলে বলে হ্যাঁ, বালাজি আমাদের বন্ধু হয়, আপনারা তো জানেন। পুলিশ বলে শুধু বন্ধু নয়, বালাজির সাথে আরও 3জনের কন্ট্রাক্ট আছে খুব ভালো। সেই 3জন হচ্ছে সাপের বিষ বিক্রি করে, আর বালাজি তাদের সাথে সেই 3 সাপুরের সাথে কন্ট্যাক্ট করেছে, আর তোমরা বালাজির সাথে কন্ট্যাক্ট করেছো। তাহলে কোনো না কোনোভাবে, এবং আরেকটা বিষয়, তোমাদের অ্যাকাউন্ট থেকে 2 লাখ টাকা তোমরা বালাজিকে দিয়েছো, আবার বালাজি সেই 2 লাখ টাকাটা ওই 3 সাপুরের মধ্যে ভাগ করে দিয়েছে। তার মানে এই ঘটনাটায় তোমাদের হাত রয়েছে। সত্যি করে বলো কি রহস্য আছে? তখন সেই দুই ছেলে বলে, গণেশবাবুর দুই ছেলে বলে যে আমাদের প্রচুর একটা বড়লোকিয়া চাল ছিল, আর আমরা তাই প্রচুর লোন নিতাম। বাবা এই বিষয়টা জানতো না। তারপরে একটা সময় বাবা জেনে যায় যে আমরা অনেক লোন করে ফেলেছি। বাবাকে বলে যে টাকাটা মিটিয়ে দাও। বাবা বলে না, আমি টাকা দেবোই না। বাবা সরকারি চাকরি করে, আমাদের লোনের টাকা দিয়ে দিতে পারতো, বাবা দেয়নি। তাই জন্য আমাদের রাগ হয়, এবং আমরা আরেকটা বিষয় ঠিক করি, বাবা তো সরকারি কাজ করে, বাবা যদি মারা যায় একদিকে সরকারের থেকে অনেক টাকা পাওয়া যাবে, আর আমরা আরেকটা বিষয় করি, একটা লোন, আরেকটা আমরা LIC টাইপের করাই, যেখান থেকে আমরা জীবন বীমা, যেখান থেকে বাবার নামে বাবার ফেক সাইন করে একটা বাবার নাম দিয়ে LIC করা হয়, যেখান থেকে টাকা পাওয়া যাবে বাবা মারা গেলে। তো আমরা এই সমস্ত করি যাতে বাবার মৃত্যুটা সাধারণভাবে দেখানো হয়, এবং বাবার মৃত্যুর পর অনেকগুলো টাকা আমরা পাই, আমরা ভালো থাকতে পারি। এরপরেই পুলিশ পুরো বিষয়টা বুঝতে পারে। এই গণেশবাবুর দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়, বালাজিকে ওদের বন্ধু যে হেল্প করেছে তাকে গ্রেপ্তার করা হয়, এমনকি 3 সাপুরেকে তাদেরকেও গ্রেপ্তার করা হয়। তো এই কেসটা সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ভালো থাকবেন।